একটি খুবই গুরুতর সংবাদ এবং একই সঙ্গে উদ্বেগের আতঙ্কের নিঃসন্দেহে। বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সম্পর্কের কথা কেন তুলবে ইসরায়েল? ইসরায়েল নাকি এ বিষয়ে বাংলাদেশের উপরে আরও অনেক আগে থেকেই নজরদারি রেখেছে এবং একই সঙ্গে এ বিষয়ে পাকিস্তান সম্পর্কেও অভিযোগ তুলেছে। পাকিস্তান সম্পর্কে অভিযোগ তোলাটাই স্বাভাবিক। ইসরায়েলের পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ইরানের মধ্যকার যে যুদ্ধ, সেটির বিরতির মধ্যস্থতা করছে, যার জন্য নাখোশ ইসরায়েল। কিন্তু বাংলাদেশের প্রসঙ্গটি কেন এইভাবে অভিযোগ আকারে নিয়ে আসবে ইসরায়েলের একজন বিশেষ ব্যক্তি? প্রশ্ন হচ্ছে, এইভাবে বাংলাদেশের প্রসঙ্গটি নিয়ে আসার পেছনে কি ইসরায়েলের বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে? বাংলাদেশ কি কোনো গুরুতর কোনো বিপদের সম্মুখীন হতে যাচ্ছে? ইসরায়েলের সঙ্গে তো বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কও এখনো পর্যন্ত স্থাপিত হয়নি। ইসরায়েলের সঙ্গে তো আমাদের সরাসরি তেমন কোনো বাণিজ্যিক সম্পর্কও নেই। তাহলে কেন ইসরায়েল বাংলাদেশকে টার্গেট করছে, বাংলাদেশকে টার্গেট করে এ ধরনের গুরুতর একটি অভিযোগের বিষয় আন্তর্জাতিক বিশ্বের সামনে নিয়ে আসছে? ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রিভেন আজার তিনি অভিযোগ তুলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের তৎপরতা বিস্তার লাভ করছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানে সংগঠনটির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে ইসরায়েল। তবে তিনি যে দাবিটি তুললেন, বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গে, তার সপক্ষে কোনো ধরনের তথ্য প্রমাণ উপস্থাপন করেননি, অথবা করার প্রয়োজন মনে করেননি, অথবা অভিযোগ করলেও বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে তথ্য প্রমাণ না থাকলেও। হামাস কি আমরা সবাই জানি, ফিলিস্তিনের একটি জাতীয়তাবাদী, ইসলামী জাতীয়তাবাদী এবং সশস্ত্র রাজনৈতিক সংগঠন, যারা মূলত গাজা উপত্যকার শাসন করে। 1927 সালে ফিলিস্তিনের যে প্রথম গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, সেই সময় সুন্নি ইসলামপন্থী দল মিশরের যে ব্রাদারহুড, তার শাখা হিসেবে এটি প্রতিষ্ঠিত হয় এবং ফিলিস্তিনের পুরো ভূখণ্ডে একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পাশাপাশি ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করাই হামাসের মূল উদ্দেশ্য এবং মূল কার্যক্রম। অনেক ধরনের প্রতিঘাতের মুখোমুখি হতে হতে যখন 2023-এর 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালো, তার পরিপ্রেক্ষিতে গাজায় সামরিক অভিযানের নামে ব্যাপক আগ্রাসন শুরু করে ইসরায়েল এবং হামাসকে নির্মূলের নামে সেখানে গণহত্যা চালানোর অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে। তখন থেকে এ পর্যন্ত 2023-এর 7 অক্টোবর পর থেকে এ পর্যন্ত 73,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে নারী এবং শিশুই বেশি। আর এই ঘটনাকে কেন্দ্র করে ওই বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা জাতিসংঘের সর্বোচ্চ যে আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ-তে একটি মামলা করে, যার প্রতি সমর্থন দেয় বিশ্বের অনেক দেশ। দক্ষিণ আফ্রিকার মূল অভিযোগ ছিল ফিলিস্তিনিদের আংশিক বা সম্পূর্ণরূপে ধ্বংস করার উদ্দেশ্যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে, যা জেনোসাইড কনভেনশন লঙ্ঘন। যাই হোক, ইসরায়েল শব্দটা তো সারা বিশ্বেই সারা বছরই আলোচনার বিষয়, কোনো না কোনো ইস্যুকে কেন্দ্র করে। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ইসরায়েল নিয়ে একটু বেশি আলোচনা শুরু হয় যখন কিনা আমাদের পাসপোর্টে নতুন করে এক্সেপ্ট ইসরায়েল শব্দটো পুনঃস্থাপিত করার প্রস্তাব ওঠে। আর জঙ্গিবাদী সংগঠন সম্পর্কে যদি বলতে হয়, এই ভূখণ্ডে, এই দেশে 2024-এর 5 আগস্টের অভ্যুত্থানের পর যখন ডক্টর ইউনূস এদেশের শাসন ক্ষমতা তার হাতে নিলেন, সেই শাসনের শুরু থেকেই জঙ্গিবাদী সংগঠনগুলো তাদের কার্যক্রম আবার নতুন করে শুরু করে, জঙ্গিবাদের উত্থান ঘটতে থাকে নতুন করে। আমরা তো দেখেছি যত্রতত্র, যেখানে সেখানে, মিছিলে পর মিছিলে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন ISIS-এর কালো পতাকা উত্তোলনের ঘটনা, মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর যে আস্ফালন, তার মধ্য দিয়ে মততন্ত্র কায়েম, দেখেছি তো আমরা।
এবং ডক্টর ইউনূস ক্ষমতা আসা আগে এদেশে আনসার আল ইসলাম, হরকতুল জিহাদ, জেএমবির মতন জঙ্গিবাদী সংগঠনগুলো যে নিষিদ্ধ করা হয়েছিল, তারা আবার নতুন রূপে নতুন নামে আত্মপ্রকাশ করতে থাকে, বিভিন্ন কার্যক্রম শুরু করতে থাকে। এগুলো সবই সত্য এবং এই সব সংগঠনের সঙ্গে পাকিস্তানের লস্করে তৈয়বা সহ আরো বিভিন্ন জঙ্গি সংগঠনের এক ধরনের সম্পৃক্ততা রয়েছে। সে বিষয়ে নানান ধরনের গণমাধ্যমে বিভিন্ন রিপোর্টিং উঠে আসে। কিন্তু হামাসের যে কোনো প্রকারের কোন ধরনের সম্পৃক্ততা আছে তা তো আমরা এর আগে দেখিনি। যদিও পাকিস্তানে হামাসের বিভিন্ন পর্যায়ে নেতাদের উপস্থিতি আমরা দেখেছি, সেদেশের জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে হামাসের এক ধরনের সম্পৃক্ততার কথা আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্টিং উঠে এসেছে। এই সবই সত্য, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে কেন ইসরায়েলের রাষ্ট্রদূত, ভারতের ইসরায়েলের রাষ্ট্রদূত হঠাৎ করে এই প্রসঙ্গে কথা বলতে গেলেন? আমাদের এখানে জঙ্গিবাদী সংগঠন সম্পর্কে বর্তমান বিএনপি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদের মধ্যেও এক ধরনের দ্বিমত আছে। কেউ বলেন যে জঙ্গিবাদী সংগঠনের অস্তিত্ব আছে, কেউ বলে যে অস্তিত্ব নেই, সেটি ভিন্ন বিষয়। এই কথা তো চরম সত্য যে এই জঙ্গিবাদী কার্যক্রমের ধোঁয়া তুলে ইসলামপন্থী বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি গেড়েছে। দ্বিতীয়ত, মার্কিন যে চুক্তি হয়েছে আমাদের দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের, তাতে করেও মার্কিন ঘাঁটি গাড়ার একটি সম্ভাবনার কথা, একটি আশঙ্কার কথা অনেকেই বলেন। এবং ডিপ স্টেটের খেলা তো অবশ্যই রয়েছে। আমি সবসময় বলি ডিপ স্টেটের খেলা এখনো পর্যন্ত থামেনি। তাহলে সমীকরণগুলো আসলে মিলছে কিনা বা আমরা মেলাবো কিনা, সেই প্রশ্নটি খুবই জরুরি। এবং সবশেষে আরো একটা কথা বলি, হামাস সম্পর্কে আন্তর্জাতিক যে দৃষ্টিভঙ্গি, বিশেষ করে যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ, তারা জঙ্গি সংগঠন হিসেবে ট্রিট করে এবং তারা ব্ল্যাক লিস্ট করে রেখেছে হামাসকে। আর এই সব দেশেই আমাদের অর্থনীতি যেই বিষয়টির উপরে দাঁড়িয়ে আছে, সেই গার্মেন্টস পণ্য রপ্তানি হয় এই সব দেশগুলোতেই বেশি। তাহলে আসলে কোন ধরনের বিপদের সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ? ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূতের বক্তব্য, তার এই বক্তব্যের বাস্তব কোনো ভিত্তি থাকুক আর না থাকুক, বিশেষ কোনো উদ্দেশ্য ছাড়া বাংলাদেশের নামটি তিনি এমনি এমনি নিয়ে আসেননি। তার এই বক্তব্যকে উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই। চতুর্দিকে নানা রকমের গজবের খবর। বলছি আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা রয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে আছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে। আমরা দেখলাম যে আজকে দিনভর মহাখালীতে আওয়ামী লীগের শোডাউন করতে চেষ্টা করা, ককটেল বিস্ফোরণ, সেখানে আওয়ামী মহিলা যুবলীগের সম্ভবত একজন নেত্রীকে হেনস্থা করা, মব করা, তারপরে পুলিশে দেয়া, এই ঘটনাগুলো যেমন দেখলাম। গণভবনের সামনে আরেকটা শোডাউন দেখলাম, যেখানে দুই থানার দুই ওসির এক ধরনের যুদ্ধ দেখলাম, যে না এটা আমার থানায় না, না এটা আমার থানায় না, এরকম ব্যাপারগুলো আমরা দেখলাম। এই ব্যাপারগুলো যখন ঘটছে তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে একটা খবর এসেছে। সেই খবরটা ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য একটা স্বস্তির খবর। ইউনূস আমলে, ইউনূসীয় যুগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পরিচয় আছে এরকম ছাত্র ছাত্রী শিক্ষার্থীদের নানাভাবে হেনস্থা করা, শাস্তি দেয়া, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেয়া, এই ব্যাপারগুলো আমরা একেবারে পাইকারি দরে দেখেছি। সেই প্রক্রিয়া থেকে এবার বেরিয়ে আসার চেষ্টা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেখানে অন্তত 37 জন ছাত্রলীগের নেতাকর্মী তারা সুখবর পাচ্ছেন। তাদের জন্য যে ব্যবস্থাটা ইউনূসীয় যুগে নেওয়া হয়েছিল সেই ব্যবস্থা থেকে তারা মুক্তি পাচ্ছেন। তাহলে কি তারা ছাত্র হিসেবে তার ক্যারিয়ার শেষ করতে পারবেন, ছাত্রত্বের ক্যারিয়ার, বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন? এই প্রশ্নগুলো উঠছে। বিশেষ করে একটি গণমাধ্যম বাংলা ট্রিবিউন যেভাবে খবরটা তুলে এনেছে, তাতে করে মনে হচ্ছে যে এটা গত 2 বছরের মধ্যে ছাত্রলীগের জন্য সব থেকে ভালো একটা খবর। দর্শক, এই যে সংস্কৃতি চালু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, যে যারা ক্ষমতায় থাকবে না তাদের অনুসারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের হেনস্থা করা হবে, তাদের ছাত্রত্ব বাতিল করে দেওয়া হবে, নানা ধরনের মামলা মোকদ্দমায় জড়িয়ে ফেলা হবে, এই ব্যাপারগুলো, এই সংস্কৃতিগুলো বাংলাদেশ
বাংলাদেশের রাজনীতির জন্য কোনোভাবেই সুখকর নয়। ব্যাপারটা যে ইউনূসের আমলেই প্রথম শুরু হয়েছে তা নয়, আওয়ামী লীগের আমলেও এরকম খবর আমরা পেয়েছি, কিন্তু সেটা ম্যাসিভ আকার ধারণ করেনি, সেটা মানে চোখে পড়ার মতো ঘটনা ঘটেনি। কিন্তু ইউনূসীয় যুগে, এটা তো একটা স্পেশাল যুগ, পৃথিবীতে এটা একটা স্পেশাল যুগ, সেই ইউনূসীয় যুগে পাইকারি দরে ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করা হয়েছে এবং ইউনূসের মব বাহিনী এই কাজগুলো করতে বাধ্য করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে। এগুলো আমরা দেখেছি, ছাত্রত্ব বাতিল করে দেয়া, বিভিন্ন মেয়াদে এমনভাবে শাস্তি দেয়া যে তার আর লেখাপড়া করার কোনো স্কোপ থাকবে না। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যে খবর এলো, বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে তারা স্বস্তির খবর পেলেন ছাত্রলীগের 37 নেতা কর্মী, 37 জন। কি স্বস্তির খবর? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা সহ ক্যাম্পাসে সংগঠিত নানা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাস্তি পাওয়া ছাত্রলীগের 37 নেতাকে স্বস্তির খবর দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট, অর্থাৎ সিন্ডিকেটের সিদ্ধান্ত হয়েছে। আগে বিভিন্ন মেয়াদে শাস্তি দিলেও সেটা এবার পুনর্বিবেচনা করা হচ্ছে। পুনর্বিবেচনায় কি করা হচ্ছে? যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে হয়তো 1 বছর মানে আজীবন ছাত্রত্ব বাতিল করে দেওয়ার ঘটনাগুলো যাদের ক্ষেত্রে ঘটেছে তাদেরকে হয়তো 1 বছরের জন্য একটা টোকেন শাস্তি দেওয়া হয়েছে, কিংবা 2 বছরের জন্য একটা শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু তার ছাত্র জীবনটা নষ্ট করে দেওয়া হয়নি। কি বলছে? গত ভোর 5টার দিকে দীর্ঘ সিন্ডিকেট সভা শেষে নতুন প্রশাসনিক ভবনের একটি কক্ষে সাংবাদিক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। ছাত্র আন্দোলনের সময় 14 জুলাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে, 15 জুলাই তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এবং উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় গত বছরের 4 আগস্ট ছাত্রলীগের 189 জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সাজাপ্রাপ্তদের অনেকের আপিল আবেদনের প্রেক্ষিতে মোট 43 জন শিক্ষার্থীর শাস্তি পুনর্বিবেচনা করা হয়েছে। এর মধ্যে 37 জনের শাস্তি কমে গেছে। উপাচার্য জানান, আগে চিরতরে বহিষ্কার হওয়া 21 জনের মধ্যে 5 জনকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে, মানে পুরোপুরি সেটা তুলে নেওয়া হয়েছে। বাকিদের মধ্যে 8 জনের সাজা কমিয়ে 2 বছর এবং 5 জনের সাজা কমিয়ে 1 বছর করা হয়েছে। 1 বছর 2 বছর করা হয়েছে এবং কারো কারো একেবারে পুরো শাস্তি তুলে নেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে 2 বছরের বহিষ্কারাদেশ পাওয়া 8 শিক্ষার্থীর মধ্যে 6 জনকে আবার সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। তার মানে 2 বছরের বহিষ্কারাদেশ এখন মাত্র 2 জনের উপরে থাকলো। সনদ বাতিল হওয়া 12 জনের মধ্যে 5 জনকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। 12 জনের সনদ বাতিল করে দেওয়া হয়েছিল, সেখানে 5 জনকে পুরোপুরি অব্যাহত দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে 4 জনের সনদ বাতিলের মেয়াদ কমিয়ে 1 বছর করা হয়েছে এবং 3 জনের ক্ষেত্রে 2 বছরের মেয়াদ বহাল রাখা হয়েছে। মানে 1 বছর স্থগিতাদেশ থাকবে, 2 বছর স্থগিতাদেশ থাকবে, এরকমভাবে করা হয়েছে যেন ক্যারিয়ার পুরোটা ধ্বংস হয়ে না যায়। সাময়িক বহিষ্কারে থাকা 2 জনের মধ্যে 1 জনের শাস্তি বহাল রাখা হয়েছে, অপরজনকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া বাকি ব্যক্তিদের শাস্তি বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটা একটা ভালো দিক যে তারা নিজেরা তদন্ত করেছে, তদন্ত করে যে তারা দেখেছে যে পাইকারি দরে যে ঘটনাগুলো আগের প্রশাসন করেছিল ইউনূসের ইন্ধনে, সেখান থেকে তারা বেরিয়ে এসেছে এবং বেরিয়ে এসে তদন্তে যাদের দোষ পায়নি তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, আর যাদের খুবই লঘু দোষ দেখা হয়েছে তাদেরকে 1 বছর 2 বছরের টোকেন শাস্তি দেওয়া হয়েছে। এটা একটা পজিটিভ দিক এবং বর্তমান সরকারের জন্য একটা পজিটিভ ঘটনা। কারণ আমরা এই হিংসাত্মক রাজনীতির চাষাবাদটা ভবিষ্যতেও অব্যাহত থাকুক, এটা কিন্তু আমরা চাই না। ইউনূসীয় যুগে যেটা হয়েছে তাতে ডক্টর ইউনূসের কোনো ক্ষতি কিন্তু হয়নি, কারণ ডক্টর ইউনূসের কোনো রাজনৈতিক দল নেই। ভবিষ্যতে অন্য কোনো দল এসে ডক্টর ইউনূসের মানে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের একই অবস্থায় পড়তে হবে সেরকম কোনো সম্ভাবনা নেই। সুতরাং ইউনূসীয় যুগটা ছিল একতরফার যুগ, ওয়ান টাইম গ্লাসের মতো। কিন্তু বিএনপির মানে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটা দল বিএনপি, তাদের বয়স প্রায় 45 বছর। এই দলটাকে কিন্তু ক্ষমতায় না থাকলেও রাজনীতি করতে হবে, আর ক্ষমতায় না থেকে রাজনীতি করার সময় তারা যদি আজকে ক্ষমতায় থেকে ইউনূসীয় যুগের মতো কর্মকাণ্ড করে তাহলে পরবর্তীতে তাদের উপরেও একই গজবটা নেমে আসতে পারে। সব থেকে ভালো কথা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে বিএনপিকে যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের ব্যথাটা বিএনপি যদি সত্যিকার অর্থে উপলব্ধি করে থাকে তাহলে ব্যাপারটা
ব্যাপারটা এরকম হওয়া উচিত যে আঘাত করার কষ্টটা আমি বুঝি বলেই আমি অন্যকে আঘাত করব না, কারণ আঘাত করলে কেমন ব্যথা লাগে সেটা আমি বুঝি। আর অন্য লোকে যে আঘাত করেছে তার বেলায় যদি আমি এটা ভাবি যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়? এই তত্ত্বটা যদি বুকের মধ্যে লালন করতে পারি এবং রাজনীতিতে এই তত্ত্বটা যদি শুধু প্রতিষ্ঠিত করা যায় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের রাজনীতি একটা অনন্য পজিটিভ উচ্চতায় উঠতে পারবে। কারণ গতকালকে যে খারাপ কাজ করেছে সেই খারাপ কাজের জন্য আমি তাকে গালাগালি করছি তখন আমার উপলব্ধি থাকতে হবে যে ওই খারাপ কাজটা আমার আর করার কোনো অধিকার থাকে না, যেহেতু আমি তাকে খারাপ বলে গালাগালি করছি। আমিও যদি ওই খারাপ কাজ, ওই খারাপ ট্র্যাডিশন অব্যাহত রাখি, তাহলে তার থেকে আমার অবস্থান আলাদা কিছু হলো না জনগণের কাছে।